জাপানের দক্ষিণ উপকূলের ঠিক পাশেই ছোট্ট একটা আগ্নেয়গিরির দ্বীপ রয়েছে, নাম ম্যাগিশিমা। এখানে কেউই বাস করে না, কিন্তু 2023 সালের জানুয়ারির এই ফুটেজটিতে দেখুন, কনস্ট্রাকশন ওয়ার্কাররা দল বেঁধে এই দ্বীপে নামছেন। তাদের কাজ হলো এখানে 2টি রানওয়ে আর গোলাবারুদ মজুত করার বিশাল সব স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করা। জাপান সরকার রীতিমতো টাকা দিয়ে স্থানীয় জেলেদের এই দ্বীপ থেকে দূরে সরিয়ে রাখছে, কারণ তারা এটিকে একটা আস্ত মিলিটারি বেসে রূপান্তরিত করছে। দ্বীপটি জাপানের টেরিটরিতে থাকলেও এর নাটাই রয়েছে আমেরিকার হাতে। আমেরিকান ফাইটার জেট এবং এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে আগে নিচে এই জায়গায় মহড়া করতে হতো, কিন্তু এখন থেকে তারা সরাসরি এই দ্বীপে নিজেদের ঘাঁটি কাটতে পারবে। আর এই পদক্ষেপটি তাদের প্রশান্ত মহাসাগরের আরও গভীরে নিয়ে আসছে, বিশেষ করে একটা নির্দিষ্ট দেশের একেবারে নাকের ডগায়। মাগিশিমা এই দ্বীপগুলোর মধ্যে একটি, যেগুলোকে এখন মিলিটারি হার্ডওয়্যার এবং অস্ত্রে ভরিয়ে তোলা হচ্ছে, যার বেশিরভাগই আসছে সরাসরি আমেরিকা থেকে। এটি মূলত মিলিটারাইজড দ্বীপের এক বিশাল চেন। একে আপনি নিজের দৃষ্টিকোণ থেকে আত্মরক্ষা বা আগ্রাসন যে কোনোটিই বলতে পারেন, কিন্তু এই পুরো চেইনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাম, তাইওয়ান। আর এই লাইনটি আসলে গ্লোবাল সুপার পাওয়ারদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার এক জলজ্যান্ত উদাহরণ। কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে বিশ্বের সবচেয়ে বড় 2টি সুপার পাওয়ার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। একটি যুদ্ধ যা শুধু 2টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মানব সভ্যতাকেই হুমকির মুখে ঠেলে দেবে। আমরা কি সত্যিই এমন কোনো ভয়াবহ ভবিষ্যতের দিকে এগোচ্ছি? একদিকে রয়েছে আমেরিকা, যারা গত কয়েক দশক ধরে পৃথিবীর একমাত্র পরাশক্তি, আর অন্যদিকে চীন, যারা অবিশ্বাস্য গতিতে নিজেদের অর্থনীতি এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করে আমেরিকার জায়গা দখল করতে চাইছে। ইতিহাসে যখনই কোনো রাইজিং পাওয়ার কোনো রুলিং পাওয়ারকে চ্যালেঞ্জ করেছে, তখনই বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধ হয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর গ্রাহাম অ্যালিসন একে বলেছেন থুসিডাইসিস ট্র্যাপ। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনা এত বাড়ছে, তাইওয়ান ইস্যু কতটা ভয়ঙ্কর, আর সত্যিই কি এই 2 দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য। তাইওয়ানকে নিয়ে আমেরিকা এবং চীনের এই লড়াইয়ের মূল কারণ বুঝতে হলে আপনাকে একটি শব্দ জানতে হবে, সিলিকন শিল্ড। তাইওয়ান এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছে যা পুরো বিশ্বকে তাদের উপর নির্ভরশীল করে তুলেছে। শুধু একটি কোম্পানির কথা ভাবুন, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ডেটা শুনলে আপনি চমকে যাবেন। গ্লোবাল চিপ ম্যানুফ্যাকচারিং মার্কেটের প্রায় 60% নিয়ন্ত্রণ করে এই একটি মাত্র কোম্পানি। কিন্তু আসল খেলাটা এখানে নয়। আসল খেলা হলো অ্যাডভান্স চিপ বা 5 ন্যানোমিটারের চেয়ে ছোট মাইক্রোচিপগুলোতে। অ্যাপেলের আইফোন থেকে শুরু করে এনভিডিয়ার লেটেস্ট এআই জিপিইউ, যেগুলো দিয়ে চ্যাট জিপিটির মতো এআই চলে, তার প্রায় 90% তৈরি হয় এই তাইওয়ানে। আমেরিকা বুঝতে পেরেছে যদি চীন কোনোভাবে তাইওয়ান দখল করে নেয়, তবে গ্লোবাল টেকনোলজির মাস্টার সুইচ চীনের হাতে চলে যাবে। পেন্টাগনের অ্যাডভান্স ফাইটার জেট F-35 থেকে শুরু করে আমেরিকার নিউক্লিয়ার সাবমেরিন, সব কিছুর জন্যই এই চিপগুলো অপরিহার্য। এই ভয় থেকেই আমেরিকা সম্প্রতি $52 বিলিয়ন চিপ অ্যান্ড সায়েন্স অ্যাক্ট পাশ করেছে, যাতে তারা নিজেদের দেশেই চিপ বানাতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে তাইওয়ানের এই দক্ষতাকে কপি করতে আমেরিকার অন্তত 1 দশক সময় লাগবে। অর্থাৎ আগামী 10 বছর তাইওয়ান পুরো পৃথিবীর টেক ইকোনমির কেন্দ্রবিন্দু হয়েই থাকবে। তাইওয়ানের পর সবচেয়ে এক্সপ্লোসিভ জোন হলো সাউথ চায়না সি। এই সাগরটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ইউনাইটেড নেশনস এর ডেটা অনুযায়ী প্রতি বছর প্রায় $3.4 ট্রিলিয়ন গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্য এই সাগরের উপর দিয়েই হয়।
যা পুরো বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় 1/3। এর পাশাপাশি এই সাগরের নিচে লুকিয়ে আছে প্রায় 11 বিলিয়ন ব্যারেল তেল এবং 190 ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস। আর ঠিক এই কারণেই চীন একটি ঐতিহাসিক ম্যাপ বের করেছে, যাকে বলা হয় 9 লাইন। এই কাল্পনিক লাইনের মাধ্যমে চীন দাবি করে যে পুরো সাউথ চায়না সি এর প্রায় 90% তাদের নিজস্ব সম্পত্তি। ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাই এর তীব্র প্রতিবাদ করেছে। 2016 সালে দ্য হেগ ট্রাইব্যুনাল পরিষ্কারভাবে রায় দেয় যে চীনের এই 9 লাইনের দাবির কোনো আইনি ভিত্তি নেই, কিন্তু চীন সরাসরি সেই রায়কে প্রত্যাখ্যান করে। শুধু রায় প্রত্যাখ্যান করেই তারা থেমে থাকেনি। গত 1 দশকে চীন স্প্র্যাটলি এবং প্যারাসেল আইল্যান্ড অঞ্চলে সমুদ্রের বুকে মাটি ফেলে বিশাল সব কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। সেখানে এখন 3000 ফুটের রানওয়ে, রাডার সিস্টেম এবং অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করা আছে। আমেরিকা এর জবাবে বারবার তাদের যুদ্ধজাহাজ এবং বোম্বার প্লেন পাঠাচ্ছে ফ্রিডম অব নেভিগেশন অপারেশনের নামে, বিশ্বকে এটা দেখাতে যে আন্তর্জাতিক জলসীমায় চীনের একচেটিয়া অধিকার তারা মানবে না। যে কোনো মুহূর্তে এখানে একটি ছোট ভুল বোঝাবুঝি বা অ্যাক্সিডেন্ট মোটামুটি বড় একটা যুদ্ধের সূচনা করতে পারে। আধুনিক যুগের যুদ্ধ শুধু বন্দুক আর মিসাইল দিয়ে হয় না। আসল যুদ্ধ চলছে অর্থনীতি এবং প্রযুক্তির ময়দানে। একে বলা যায় কোল্ড ওয়ার 2.0। আমেরিকান সরকার একের পর এক চীনা কোম্পানিগুলোর উপর স্যাংশন লাগাচ্ছে। হুয়াওয়ে জিআই 5G টেকনোলজি থেকে শুরু করে টিকটক ব্যান করার চেষ্টা, এই সবই হলো চীনের প্রযুক্তিগত আধিপত্য ঠেকানোর কৌশল। পাল্টা জবাবে চীনও গ্যালিয়াম এবং জার্মেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ মিনারেল রপ্তানি বন্ধ করে দিচ্ছে, যা সোলার প্যানেল থেকে শুরু করে চিপ তৈরিতে ব্যবহার করা হয়। অন্যদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টের মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের প্রায় 150টি দেশের $1 ট্রিলিয়ন ইনভেস্ট করে রাস্তা, বন্দর ও রেললাইন বানাচ্ছে চীন। আমেরিকাকে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ বললেও এটি চীনের গ্লোবাল ইনফ্লুয়েন্স বা বৈশ্বিক প্রভাবকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, সত্যিই কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে? উত্তর হলো সম্ভাবনা কম, কিন্তু একেবারে উড়িয়েও দেওয়া যায় না। দুই দেশের অর্থনীতি একে অপরের সাথে এত গভীরভাবে জড়িত যে সরাসরি যুদ্ধ হলে দুই দেশেরই ট্রিলিয়ন ডলার ক্ষতি হবে। আমেরিকার বাজারে চীনের পণ্য বিক্রি হয়, আবার আমেরিকার অনেক বড় বড় কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চীনে অবস্থিত। এই পারস্পরিক নির্ভরশীলতা বা মিউচুয়াল ইকোনমিক ডিস্ট্রাকশনের ভয়ই হয়তো তাদেরকে সরাসরি যুদ্ধে জড়ানো থেকে আটকে রেখেছে। তবে সাইবার অ্যাটাক, প্রক্সি ওয়ার এবং ট্রেড ওয়ার চলতেই থাকবে। বিশ্বশান্তি বজায় রাখার জন্য এই দুই পরাশক্তির মধ্যে কূটনৈতিক আলোচনা এবং ব্যালেন্স অফ পাওয়ার বজায় রাখা খুবই জরুরি, কারণ হাতিদের লড়াইয়ে সবসময় ঘাসেরই ক্ষতি হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোকে এই জিওপলিটিক্যাল দাবা খেলায় খুব সতর্কতার সাথে নিজেদের স্বার্থ রক্ষা করে চলতে হবে। এখন আপনাদের কি মনে হয়, চীন কি সত্যি আগামীর দশকে আমেরিকাকে টপকে বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার হতে পারবে, নাকি আমেরিকার অর্থনীতি এবং সামরিক জোটগুলোর কাছে চীন শেষ পর্যন্ত টিকতে পারবে না?